কালো একটা শাড়ি পরে চা বাগানের মাঝখানে দৌড়াচ্ছে তুলি, আবার পেছন ফিরে ফিরে খিলখিল করে হাসছে। কালো পাঞ্জাবির হাতাটা ফোল্ড করতে করতে দ্রুত গতিতে ছুটে আসছে আদ্র। ঠোঁটের তৃপ্তির মন কাড়া এক হাসি। 6 ফুট লম্বা পশা চেহারার মায়ায় গড়া যুবককে কালো পাঞ্জাবিতে তুলির কাছে কল্পনার রাজ্যে নায়ক মনে হচ্ছে। আদ্রের হাসি দেখে থমকে গেল তুলি। হাসিটা অন্তরে গিয়ে বেঁধেছে। পা নাড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলল। আদ্র দৌড়ে এসে তুলিকে হ্যাঁচকা টানে নিজের একদম কাছে নিয়ে আসলো। শ্বাস প্রশ্বাস ক্ষণিকের জন্য আটকে গেল তুলির। আদ্রর মুখ পানে লাজুক দৃষ্টি তাক করতেই খালি কোমরে নিজের ঠান্ডা হাতটা রাখলো আদ্র। কেঁপে উঠল তুলি, খামচে ধরলো আদ্রের বুকের কাছের অংশ। একটু হেসে আদ্র একটুখানি ঝুঁকালো তুলির মুখের দিকে। দুজনের ঠোঁট কাছাকাছি। আদ্র নরম ঠোঁট দুটো যেন তুলিকে টানছে ভীষণ করে। ভিতরে জুড়ে শুরু হলো প্রচণ্ড তোলপাড়। নিজের ঠোঁটে আদ্রের ঠোঁটের হালকা স্পর্শ অনুভব করতেই চোখে মুখে বৃষ্টির ছটা আবিষ্কার করলো। রৌদ্রময় দিনে বৃষ্টির আগমন। আবারও আদ্রর ঠোঁটকে আঁকড়ে ধরতে নিলে ভিজে চুপে চুপে হয়ে গেল পুরো মুখ। লাফ দিয়ে উঠে বসলো তুলি। আমরিনকে দেখে মুখ ফুলিয়ে বিছানা থেকে উঠে গেল। উচ্চস্বরে আমরিন দুষ্ট হেসে বলে উঠল, সারা রাত আমার ভাইয়ের বুকে ঘুমিয়ে পুষেনি তোর, তাই না? এখন আবার পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি রেডি হন, বাইরে যাব আমরা। দেরি হলে কিন্তু ভাইয়া এসে রেডি করিয়ে দিবে, তার জন্য মোটেই কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমরিনের কথায় লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল তুলি। এসে গোসল করেনি, লং জার্নি করে টায়ার হয়ে পড়েছিল। দরজার পিঠ ঠেকিয়ে 2 হাত দিয়ে মুখ ডেকে নিল। ইস, কীরকম স্বপ্ন দেখলো আদ্রকে নিয়ে। নিজেকে নিজেই ধিক্কার জানাতে ইচ্ছে করছে। আচ্ছা, যদি সত্যি এমনটা হয়? আর ভাবতে পারছে না তুলি। কিভাবে প্রকাশ করবে নিজের মনের কথা আদ্রর সামনে? এই সাহস যে নেই। আদ্র যদি ফিরিয়ে দেয় অথবা থাপ্পড় মেরে দেয়, সেটা ভেবেই শিউরে উঠে তুলি। কি দরকার ছিল আদ্রর বুকে ঘুমানোর? এখন আমরিনও রসাত্মক কথা শোনাচ্ছে। আমরিন ওয়াশরুমের দরজা টোকা দিয়ে বলল, তুলি, আমি বাইরে যাচ্ছি, তুই রেডি হয়ে চলে আয় শিগগিরই। আমরিনের কথায় তুলি অস্পষ্ট স্বরে জবাব দিল, শাওয়ার নিয়ে খেয়াল হলো কাপড় আনেনি সাথে। তখন স্বপ্ন আমরিনের কথা ভেবে লজ্জায় করে বেমালুম ভুলেই গেছে কাপড় আনতে। কি আর করার, শরীর ভালো করে তোয়াল্লা পেঁচিয়ে দরজা মেলে মাথা বের করে দেখলো কেউ নেই রুমে। স্বস্তির নিঃশ্বাস ফেলে এক দৌড়ে গিয়ে কাপড় নিয়ে আসলো ব্যাগ থেকে। লাল একটা ড্রেস পরে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়তে লাগলো। হঠাৎ আয়নায় নজর যেতে ভিতরকার ছোট্ট প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম তুলের। কারণ আয়নায় তুলি স্পষ্ট দেখতে পাচ্ছে দেয়ালে হেলান দিয়ে আদ্র বুকে হাত গুছে এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। হাতের টাওয়ালটা ফেলে ঝটপট ওড়নাটা গায়ে দিল তুলি। আদ্র কখন এলো? দরজা তো লাগানো, তার মানে আগে এসেছে। ওহ নো, উনি কি দেখে ফেলেছেন? একটু আগেই কথা মনে পড়তে অবিশঙ্কিত হয়ে পড়ল তুলি। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনি কখন আসলেন আদ্র? 20 মিনিট হবে। এবার বোধহয় তুলি বেহুশ হয়েই যাবে। তার মানে আদ্র টাওয়াল পরা অবস্থায় দেখে ফেলেছে। তুলি কণ্ঠে জড়তা নিয়ে বলল, তার মানে আপনি সব দেখে ফেলেছেন? ব্রু কুঁচকে তাকালো আদ্র। সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসতেই লাগলো তুলির দিকে। তুলি নড়ার শক্তিটুকু হারিয়ে ফেললো। ফ্লোরে পা আঁকড়ে দাঁড়িয়ে রইল ঠায়। কাছে এসে টাওয়ালটা দিয়ে তুলির ভেজা চুলগুলো মুছে দিতে দিতে আদ্র বলল, কি দেখার কথা বলছো তুলি? আমি এতক্ষণ ব্যালকনিতে ছিলাম। নাস্তা করে তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। তুলি যেন হাঁপ ছেড়ে বাঁচল। মুচকি হেসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়ে নিল। চুলগুলো ছেড়ে রাখলো। তারপর আদ্রর সাথে বেরিয়ে এলো বাইরে। রিসোর্টটা বেশ সুন্দর। আগে থেকেই বুক করে রেখেছিল আদ্র। পুরো রিসোর্টটা একাই শুধু নিজেদের জন্য বুক করেছে। তুলি আগে আগে যেতে নিল, পেছন থেকে ডাকলো আদ্র। বিস্ময় নিয়ে তাকালো তুলি। একটু হেসে আদ্র তুলির হাতটা মুষ্টিমেয় করে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। আদ্র ছোঁয়া তুলি অন্তরকে নাড়া দিয়ে দেয় বারবার। অপলক চোখে আদ্রর দিকে তাকিয়ে রইল তুলি। আদ্রর হাঁটার তালে টানে টানে এগিয়ে যাচ্ছে সে। খাবার টেবিলের কাছে আসতে অন্তু হেসে বলে উঠল, স্পেশাল 2 জন মানুষ চলে এসেছে ভাই। তাই আপনারা কি হারিয়ে গিয়েছিলেন অন্য জগতে? আপনাদের খুঁজতে খুঁজতে আমার পেটের অবস্থা খুবই বিভৎস।
আদ্র তীক্ষ্ণ নজরে চাইল অন্তুর দিকে। হিহি করে হেসে উঠল অন্তু। কি ভাই, তুই ডাক্তার হইয়া এমন মাফিয়াগো মতন ভয় দেখাস কা? তোকে ডাক্তার কেডা বানাইছে? হার্ট সার্জন হইলি কেমনে ভাই? তোর চোখে রাঙানোতেই তো হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ও তুলি, সাবধানে থাইকো, নিজের ছোট্ট হৃৎপিণ্ডটারে সামলাই রাইখো। অন্তুর মুখের কথা শুনে হু হু করে হেসে উঠল সবাই। তুলিকে চেয়ার টেনে বসিয়ে আদ্র চেয়ারে বসতে বসতে পায়েলের উদ্দেশ্যে বলে উঠল, পায়েল, এই মদন রে তুই 2 বেলা যা রোপেটা করিস, যা অবস্থা দেখছি মনে হয় না বেশি দিন সংসার করতে পারবি। শেষমেশ তোর মদন জামাই রাস্তাঘাটে গণপিটুনি খেয়ে প্রাণটাই হারাবে। আদ্রর কথা শুনে আবারও হাসি রোল পড়ে গেল। নাস্তা করে সবাই বেরিয়ে পড়ল মালনী চড়া চা বাগানের উদ্দেশ্যে। গাড়িতে নিবিড়ের পাশের সিটে বসলো আমরিন। গাড়িটা পথ পাড়ি দেওয়ার পর হুট করে প্রশ্ন করলো, আপনি কাউকে ভালোবাসেন নিবিড় ভাইয়া? অদ্ভুত চাহনি নিয়ে আমরিনের দিকে তাকালো নিবিড়। এই প্রশ্নটা তার ভিতরে জমা থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তুলল। মন বলছে এটাই সুবর্ণ সুযোগ নিবিড়। পরক্ষণে মনে হলো না, সঠিক হবে না। আমরিন উত্তরের আশায় চাতক পাখির মতো চেয়ে আছে। প্রশ্নটা সুযোগ বুঝে ইচ্ছে করে করেছে। নরম স্বরে জবাব আসলো না। উত্তরটা বিশেষ পছন্দ হলো না আমরিনের, তাই অন্য টেকনিক অবলম্বন করলো। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলবো। ভাইয়াকে বলবেন না প্লিজ। আমি না একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। অসহনীয় পীড়া অনুভব করলো নিবিড়। বুকের বাঁ পাশটায় নিষ্পলক চোখে চাইল আমরিনের দিকে। বিমূর্ত মৃদু স্বরে বলল, কাকে ভালোবাসো আমরিন? আর সত্যি কি ভালোবাসো? এটা তোমার বয়সের আবেগও হতে পারে। তীব্র রাগ পেল আমরিনের। রাগী কণ্ঠে বলল, আমি সত্যিই ভালোবাসি ভাইয়া। চড়চড় করে রাগ চেপে বসলো নিবিড়ের মাথায়। নিজেকে শান্ত রাখার অগাধ চেষ্টা করেও রাখতে পারল না শেষ পর্যন্ত। আমরিনের কোমরে হালকা চাপ দিয়ে নিজের কিছুটা কাছে নিয়ে এলো। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল আমরিন। চোখ দুটো লাল নিবিড়ের। আমতা আমতা করে কিছু বলতে নিলে হুশ করে উঠল নিবিড়। এই বয়সে ভালোবাসা মারাও তাই না? হাত পা কেটে আমার বাহুতে রেখে দেব বেশি পাকনামি করলে। কোনো ছেলের ধারে কাছেও যদি দেখি তবে আমার হাত থেকে রেহাই পাবে না। মনে আমি ব্যতীত অন্য কেউ থাকলে রিমুভ করে দাও। দুটো বছর ধরে আমার মনে আগুন জ্বালিয়ে অন্য কারো হওয়ার ভাবনা ছেড়ে দেবার পাত্র আমি না। শুধুমাত্র ভদ্রতার খাতিরে চুপ ছিলাম। রাগীস্বরে কথাগুলো বলে আমরিনকে ছেড়ে দিল। স্তব্ধ হয়ে রইল আমরিন। কি ছিল এটা নিবিড়ের এমন এক রূপ অকল্পনীয়। নিবিড়কে জেলাস ফিল করাতে গিয়ে নিজে স্তব্ধ হয়ে গেল বেচারি। আমরিনের চশমাটা মুছে চোখে পড়িয়ে দিল নিবিড়। হাতটা মুঠোয় পুড়ে বলল, আমার হৃদয়ের দহন জ্বালানোর প্রথম রামণী তুমি চাশমিশ। মালানি চড়া চা বাগানে বা উপমহাদেশে সবচেয়ে বড় এবং সর্ববৃহৎ প্রতিষ্ঠিত চা বাগান হিসেবে ধরা হয়। সুন্দর মুহূর্ত কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের একটা স্থান। অপরূপ সৌন্দর্যের ভরপুর এই চা বাগান। গাড়ি থেকে নেমে তুলে আনন্দে চেপে ধরলো পাশে থাকা আদ্রর হাত। খুশিতে নিজেকে কন্ট্রোল করতে পারছে না একদম। হালকা হাসলো আদ্র। এই ছেলের হাসিটা মানুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। এই যে রিমিকে ঘায়েল করে নিল আরও একবার, কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ছাড়া কিছুই নেই তার কাছে। কলেজ জীবনে আবেগময় সেই বয়সে আদ্রর মায়ায় পড়েছিল রিমি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আজও মন খুলে বলতে পারেনি নিজের কিশোরী জীবন থেকে হৃদয়ে সঞ্চারিত সে অনুভূতি প্রকাশ করতে। আর কখনো করাই হবে না, কারণ আদ্র যে মাতোয়ারা অন্য কারো মোহে। মাতোয়ারা বলে ভুল হবে, পুরো বন্ধু মহল জানে মেয়েটাকে ছাড়া আদ্রর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তুলিও আদ্রর দিকে তাকিয়ে মুচকি হাসলো রিমি। তার মতে থাকা না কিছু ভালোবাসা অপ্রকাশিত। একপাক্ষিক ভালো কয়জনে বা বাঁচতে পারে? সে পেরেছে, তার মধ্যে অন্যরকম সুখ পায় রিমি। তুলির কাণ্ড দেখে আর বিলম্ব করলো না আদ্র। হাত ধরে এগিয়ে গেল চা বাগানের ভেতরে। কিন্তু তুলি সে তো চাইছে মুক্ত পাখির মতো। বুঝতে পেরে হাতটা ছেড়ে দিল আদ্র। নিজেও দ্রুত পা চালাতে লাগলো তুলির সাথে। অন্যদিকে অন্তু, পায়েল, রিমি, সাগর, নিবিড়, আমরিন সবাই জোড়ায় জোড়ায় হাঁটছে। কিন্তু পায়েল ব্যতীত কেউ যুগল না হলেও যে কেউ দেখলে অনায়াসে বলবে এরা একে অপরের সাথে বন্ধনের বাঁধা। দূরে কিন্তু মহিলাদের চা পাতা তুলতে দেখে দৌড়ে গেল তুলি। কোনো দিকে খেয়াল নেই তার। অপ্রফুল্লতা বিরাজ করেছে তার মাঝে। দুগালে হাত রেখে অবাক হওয়ার দরুন তাকিয়ে রইল মোহময় দৃষ্টিতে। তুলির এমন চাহনি দেখে খুব হাসি পেল সবার। সেই সাথে আদ্রর মনে শুরু হলো ভালো লাগার বিস্তৃত। ঝটপট মোবাইলে ক্যামেরায় বন্দি করে নিল মুহূর্তটা। বাকি সবাই আলাদা আলাদা করে ঘুরতে লাগলো। আদ্র তুলিকে টেনে অন্যদিকে নিয়ে আসলো। মুখ ফুলিয়ে ফেললো তুলি। আপনি আমায় কেন নিয়ে আসলেন? সারাদিন কি চা পাতা তোলা দেখবে? ভালোই হবে। চা পাতা তোলার কাজে লাগানো যাবে তোমাকে। এমনিতে তো সারাদিন আজাইরা থাকো আর যত সব উদ্ভট কথা বলে বেড়াও।
কথার মাধ্যমে যে খোঁচানো হচ্ছে তা বেশ ভালোই বুঝতে পেরেছে তুলি। হঠাৎ তুলির মনের প্রশ্নের বিস্তার হলো। মনে হলো এই মুখ্য সুযোগ উত্তরটা জেনে নেওয়ার। এই বুক সাহস নিয়ে আদ্র আঙুল আঁকড়ে ধরলো। ধমকে গেল আদ্র। তুলির দিকে তাকালো এক বিস্ময় নিয়ে। চোখ বুঝি কিছুটা শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? প্রশ্ন করতে আদ্রের হাতে তীব্র টান অনুভব করলো তুলি। নিজেকে আবিষ্কার করলো আদ্রের অতি নিকটে। আদ্রর চোখে মাদকতা বিরাজমান। চোখে চোখ রাখতে আদ্র হৃৎপিণ্ডের ওঠানামা হতে লাগলো দ্রুত গতিতে। চোখের কানে এসে ফুটে উঠল লজ্জার ছাপ। তবে কি তুলি যা ভেবেছিল তাই? মনের গহীন থেকে আওয়াজ আসলো, আদ্র, তোকে ভালোবাসলে তুলি, আদ্র মন জুড়ে তোরই বসবাস, তখনই তার প্রমাণ করে দিবে আদ্র, মরে নিব তোকে ভালোবাসার চাদরে। কথাগুলো যেন তুলির আরো কাঁপিয়ে তুললো। মনে খুশিগুলো দলা পাকিয়ে উঠলো। আদ্র ধীরে ধীরে মুখটা কানের নিচে নিতে নিচের বন্ধ হয়ে আসতে লাগলো তুলির। এদিকে মনে অজস্র অনুভূতি ছড়াছড়ি, অন্যদিকে আজ নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসা শব্দটা শুনতে যাচ্ছে। আর একটু স্থির হতেই কানের পাতায় আদ্রর কোমল অধরে উষ্ণ ছোঁয়ার নড়ে উঠলো তুলি। তবে কি সত্যি হতে যাচ্ছে স্বপ্নটা? আদ্র স্পর্শ তুলি সারা শরীর শিহরণ জাগিয়ে তুলছে। মৃদুস্বরে আদ্র বলে উঠল, আমি একটা সিক্রেট বলবো। তুলি গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে চিৎচি করছে আদ্রকে জড়িয়ে ধরে বলতে থাকুক না মনের কথা মনে, আপনি বরং আমাকে মিশিয়ে নেন আপনার অস্তিত্বে। শুনবা না? আদ্রর কণ্ঠে আদর মাখানো বাক্যটা উপেক্ষা করতে পারলো না তুলি। মন তো খুব করে চাইছে ভালোবাসি শুনতে। আচ্ছা, শোনার পর নিজেকে কিভাবে কন্ট্রোল করবে তুলি? জ্ঞান হারাবে না তো? দুর্বল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, সিক্রেটটা হলো সকালে তোমাকে টাওয়াল পরা অবস্থায় কিউট একটা পিচ্ছি লাগছিল। ঠোঁটের কোণে হাসি নিয়ে কথাটা বলে সরে এলো আদ্র। তুলি চোখের আকৃতি এত বড় হয়ে এলো যে এই বুঝি কোটর থেকে বেরিয়ে যাবে। কানটাও ঝালাপালা হয়ে গেল। কথাটা বজ্রপাতের ন্যায় শোনালো। লজ্জায় অভিশঙ্কায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। সে কি ভেবেছিল আর কি হলো? উল্টো ইজ্জত শেষ। তুলিকে লজ্জা মিশ্রিত চেহারা দেখে ঠোঁট প্রসারিত করলো আদ্র। লজ্জা দেওয়ার জন্য আবারও একটু ঝুঁকে বলে উঠল, শুধু কিউট না। দুঃসাহসিক এক কাজ করে বসলো তুলি। অসমাপ্ত থেকে গেল আদ্রর কথা। হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো আদ্র। পুরো শরীর জমে গেল। চোখে চারপাশটা জমাট বাঁধা রক্তের মতো লাল হয়ে উঠল। তুলির ঠোঁট দুটো আদ্রর ঠোঁটে নিবদ্ধ। ধাক্কা দিয়ে তুলিকে সরিয়ে দিল আদ্র। দু চোখ যেন আগুনের ফুলকি জ্বলছে, যা নিমিষে জ্বালিয়ে বশ করে দেবে তুলিকে। লজ্জায় মাথা নুয়ে ফেললো তুলি। আদ্রকে আটকাতে গিয়ে আবেগের বসে ঠোঁট ঠেকিয়ে দিয়েছে আদ্রর ঠোঁটে। বুকটা হাহাকার করে উঠলো। এই মুহূর্তে মরে যেতে পারলে বেশ হতো। আদ্রের ধাক্কায় মন বলছে আদ্র তাকে ভালোবাসে না, নয়তো এভাবে অগ্নিবর্ষণ হতো না তার চোখ থেকে। যন্ত্রণাটা প্রখর হতে লাগলো তুলির। চোখ থেকে টুপ টুপ জল পড়িয়ে পড়ছে। শব্দবিহীন আদ্র চলে গেল তুলিকে ফেলে। আত্মচিৎকার করে উঠলো তুলির অন্তরটা। আদ্র যাওয়ার পানে তাকিয়ে রইল রক্ত জবার মতো লাল চোখ দুটো নিয়ে। ক্ষতবিক্ষত হৃদয়, সেদিন থেকে আপনার আগমন, সেদিন থেকে আমার আকাশে হাজারো তারার বিচরণ। বিষাদময় মন নিয়ে তুলি বাসে বসে আছে আমরিনের পাশে। বাস ছুটে চলেছে সুনামগঞ্জের লক্ষ্যে। মালানিচড়া চা বাগান থেকে ফিরে আদ্রর সাথে একটা কথাও বলেনি তুলি। আদ্রকে ফেস করার সাহসটুকু আর নেই তার। আবেগের বশে বড্ড বড় ভুল করে ফেলেছে সে। এমনটা করা উচিত হয়নি। আদ্র হয়তো খুব খারাপ ভেবেছে তাকে। আদ্র রাগে ফেসটা চোখে ভাসলে এখনও কান্না পায় তার। সারাদিন রুম থেকে বের হয়নি। আদ্র একবার ডেকে পাঠিয়েছিল আমরিনকে দিয়ে, তবুও যায়নি। আদ্র ব্যাপারটা বুঝতে পেরে আর জোর করেনি। কেন যে মনে ভালোবাসা উদয় হলো, কেন একবারও মন হলো না যে আদ্র ভালোবাসে না। একটু চিন্তা করলে নিজেকে সামলে নিলে হয়তো আজ এমনটা হতো না। আজ তুলির কাছে একটা কথা চরম সত্যি মনে হচ্ছে। তা হলো, আমরা এমন কাউকে ভালোবেসে ফেলি যাকে আমরা কখনোই পাবো না। নিজের প্রতি নিজে লজ্জিত তুলি। বাইরে থেকে বাতাস এসে চোখ মুখে ছোঁয়া দিয়ে যাচ্ছে অনবরত। খোলা চুলগুলো ভীষণ বিরক্ত করছে। নিজের ছোট ব্যাগ থেকে একটা রাবার ব্যান্ড বের করে চুলগুলো বেঁধে নিল তুলি। বিষণ্ণ মন নিয়ে আকাশের দিকে চোখ স্থির করলো। আকাশের চাঁদটা একদম গোলাকার ও প্রশস্ত। আকাশ জুড়ে তারা ছড়াছড়ি। তুলির কাছে মনে হলো আজ বোধহয় আকাশে তারার মেলা বসেছে। হঠাৎই বুকটা শূন্যতায় ভরে গেল তুলির। মাথা ঘুরিয়ে আড়ালে এক পলক চাইলো আদ্রর দিকে। সিটে হেলান দিয়ে চোখ বুজে রেখেছে আদ্র। তুলির মন ছটফট করছে আদ্রর সাথে একটু কথা বলার জন্য, কিন্তু পারছে না সে। আদ্রও যে সারাদিন একটুও কথা বলেনি তার সাথে। আদ্র আচরণে তুলি টের পাচ্ছে সে প্রচণ্ড রকমের ভুল করে ফেলেছে। আদ্র আচরণ তার বুকে অদৃশ্য ছুরি গাচ্ছে, যা প্রভাবে রক্ত ঝরছে অনবরত। কিছুতেই সহ্য করতে পারছে না তুলি অসহনীয় যন্ত্রণা।
মাথা ঘুরিয়ে সোজা হয়ে বসলো তৎক্ষণাৎ। ধপ করে চোখ মেলে তাকালো আদ্র, আর চোখে তুলিকে পর্যবেক্ষণ করেছে শুরু থেকে। তুলির অসহায় চাহনিও যেন একরাশ মায়ায় জড়ানো তার কাছে। নিজে মোবাইলে বের করে তুলির আজকের ছবিটার দিকে তাকিয়ে থাকলো নিষ্পলক। ঠোঁটের কোণে মৃদু হাসি নির্মূষরে ছবিটার দিকে তাকিয়ে বলল, যদি পরিস্থিতি অনুকূল থাকতো তবে নিজের সাথে মিশিয়ে নিতাম তোমায়। তুমি যে বছরের পর বছর আমার অস্তিত্বে উড়ে বেড়ানো এক সর্বনাশী তুলা, যাকে ছুতে গেলেও হাজার বাধা পেরোতে হয় আমার। তুমি আমার জীবনের এক সর্বনাশ, যে সর্বনাশে তলিয়ে গেছে আমার মন, বিক্ষত হয়েছে আমার হৃদয়। খানিকক্ষণ আগে রিসোর্টে এসেছে সবাই। রিমি আমনি তুলে এক রুমে উঠেছে। ফ্রেশ হয়ে বাইরে এলো তুলি। রিসোর্টের সামনে একটা জায়গায় বসে চাঁদের আলো আড্ডা দিচ্ছে সবাই। একটা টুলে বসতেই তুলে চোখ পড়লো গাছের নিচে দাঁড়িয়ে স্মোকিং করা আদ্রকে। শেষ টান দিয়ে সিগারেটটা ফেলে দিল আদ্র। চোখ ঘুরাতে চোখ পড়লো তুলির ছলছল চোখে। এক নজর তাকিয়ে আছে তুলি, যা কারো চোখে এড়ায়নি। তুলির ঘন মেঘে ঢাকা মুখশ্রী সবাইকে জানান দিচ্ছে কিছু একটা ঘটেছে আদ্র তার মাঝে। কিন্তু কেউ একটা প্রশ্নও করলো না। সবাই জানা আদ্র সামনে নেবে সব। তবুও নর্মাল করার জন্য পায়েল ডেকে উঠলো তুলি। পায়েল ডাকে স্বাভাবিক হলো তুলি। চোখে টলটল করা পানি গড়িয়ে পড়ার আগেই মুছে নিল অবিলম্বে। মুখে হাসি টেনে পায়েলকে সম্মতি জানালো, তুমি তো আমাদের সবার ব্যাপারে জানোই না, তো একটু সবাইকে অন্যরকমভাবে পরিচয় করাই তোমার সাথে। কাছে দেখি ধরতে পারো কি না। এটা একটা গেম, ধরে নিতে পারো? খেলতে রাজি তো? অবশ্যই আপু উদ্ভুত কথা বলে বেড়ায় আর মেয়েকে দেখলে দাঁত কেলিয়ে রাখে। এক সময় কলেজে মেয়েদের পিছু পিছু ঘুরঘুর করতো। একবার এক মেয়ের বাড়িতে রাতের বেলা দেখা করতে গিয়ে চোর ভেবে মানুষের কাছে গণপিটুনিও খেয়ে এসেছে। কে হতে পারে? তুলির সাথে সাথে হেসে জবাব দিল, অন্তু ভাইয়া। সবাই পিক করে হেসে উঠল। পায়েলও মুখ চেপে হাসছে। অন্তু একবার চোখ রাঙিয়ে আবার হি করে হেসে দিল। পায়েল আবারও বলল, চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কথা কম বলে, ডাক্তার হিসাবে মন্দ নয়। কে সেই ব্যক্তি? রিমি আপু। মুচকি হাসলো রিমি, জোর গলায় বলল, আমি মোটামুটি না, অনেক ভালো। ডাক্তার বুঝেছিস পায়েল? জি ম্যাডাম। মুখে হাসি ফুটিয়ে বলল, চোখ দুটো মাদকতায় ভরপুর, গভীরতা যেন তার সৌন্দর্যের বিকাশ। তার এক চিলতে হাসি মেয়েদের জন্য ঘায়াল হওয়ার কারণ। তবুও তার আচরণের প্রকাশ পায় তাহার প্রেমে পড়া নিষিদ্ধ। ভুল করে প্রেমে পড়ে গেলেও খেতে হবে বলিষ্ঠ হাতের থাপ্পড়। আদ্র গোড় লাগা কণ্ঠে লাফিয়ে উঠল তুলি। সবাই একসাথে হেসে রসাত্মক সুরে বলে উঠল, ওহ আদ্র। লজ্জা এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে চলে এলো তুলি। পিছে যে আদ্র ছিল সেটা খেয়াল করেনি। তুলি পিছু পিছু আদ্র এলো ছুটে। রুমের দেয়ালে হেলান দিয়ে চোখ দুটো বুজে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। সারা মুখের গরম নিঃশ্বাস অনুভব করতে আদ্রকে দেখে চমকে গেল তুলি। বিশ্বাস হচ্ছে না আদ্র ওর সম্মুখে দাঁড়িয়ে। চৌচির হয়ে যাওয়া মন হঠাৎই যেন ঠান্ডা ঢেউর দেখা মেলো। তৃষ্ণা মিটে গেল। পরক্ষণে সকালের ঘটনা মনে পড়ে গেল। নিজেকে কিভাবে লুকাবে সেই চিন্তা ডুবে গেল। কোনো উপায় না পেয়ে আদ্রের মোহনীয় দৃষ্টি রেখে বলল, সকালের জন্য আমি দুঃখিত ভাই, আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। আদ্র মুগ্ধময় চেহারা মলিন হয়ে গেল। এক পা পিছিয়ে দাঁড়ালো তুলির থেকে। কাঁপড়ে গেল তুলি। হঠাৎ কি হলো বুঝতে পারছে না। আদ্র আবার মেরে বসবে না তো? ভয়ার্ত মন নিয়ে আদ্র চোখের দিকে তাকিয়ে রইল। সাহস করে এগিয়ে গেল কিছুটা। আদ্র যেন এটাই চাইছিল। তুলির গালে এক হাত রেখে মধুর সুরে বলে উঠল, সকালে কেন রাগ দেখাইছিলাম জানো? মাথা নাড়িয়ে না বুঝালো তুলি। তুলির হাতটা শক্ত করে ধরে কাছে টেনে নিল আদ্র। তুলির ডাগর আঁকিতে নিজের নীলাভ চোখ দুটো রাখলো। সকালে এই চোখে আকর্ষণ ছিল, নেশা ছিল, যা হৃদয়ের গহীনে আঘাত করেছিল, যার জন্য আমার এত সাধনা, যার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য আমি তৃষ্ণার্ত। তার চোখে ভালোবাসার বদলে আবেগ, নেশা সহ্য করতে পারিনি আমি। এখন চোখ দুটাতে সরলতা, ভালোবাসা সমাহার, একরাশ লজ্জা, আকর্ষণ, নেশা একসময় পুড়িয়ে যায়, কিন্তু ভালোবাসা আবেগের বশে হয় না। নেশা কেটে গেলে আমরা স্বাভাবিক হয়ে যাই, অথচ ভালোবাসা আমাদের কখনো স্বাভাবিক থাকতে দেয় না। ক্ষণে ক্ষণে বুকে ঝড় তোলে, গভীর হতে থাকে, বিরাজ করতে থাকে হৃদয় জুড়ে। মানুষটাকে হারিয়ে গেলেও আমরা হারিয়ে যাই, সুখগুলো হারিয়ে যায়, স্মৃতির পাতায় সজীব থাকে চিরকাল। আমি আকর্ষণ বা নেশা কোনোটাই চাই না, আমি তো ভালোবাসা চাই তুলি। যেন আমার শূন্যতায় তোমার হৃদস্পন্দন থেমে যাবে, বুকটা হাহাকার করে উঠবে বারে বারে। নেশায় ডুবে না আমায়, ভালোবাসায় ডুবে তুমি আলিঙ্গন করে নাও আমায়। টুপ করে অশ্রু ঝরে পড়ল তুলির চোখ থেকে। অনুভূতিরা ছুটাছুটি করছে অন্তর জোরে। ছোট্ট মনটা সেকেন্ডে নিজেকে 27 বছরের যুবতী মনে লাগলো। আদ্রর কথা মনে হচ্ছে স্বচ্ছ পানির মতো পরিষ্কার মনে হলো। ভুল ছিল না তার মন। বহুকাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে আজ হাসতে ভুলে গেল তুলি। অশ্রুসিক্ত নয়নে চাইল আদ্রর দিকে। অনুরোধে সুরে বলে উঠল, আমায় একটু উঁচু করে তুলবেন ডাক্তার সাহেব? আমি আপনার গালটা নাগাল পাচ্ছি না। এত লম্বা কেন আপনি? পায়ের উপর উঠে দাঁড়াতে ইশারা করলো আদ্র। বিস্ময়ে জড়ভূত হয়ে গেল তুলি। জড়তা সংকোচ নিয়ে বলল, আপনি আমার অনেক বড়।
আপনার পায়ের উপর পা রাখলে বেয়াদবি হবে না? একদমই না তুলা, উঠো। জুতা জোড়া খুলে ফেললো আদ্র। খালি পায়ে তুলি উঠে দাঁড়ালো আদ্র পায়ের উপর। পড়ে যেতে নিলে কোমর জড়িয়ে নিজের কাছে মিশিয়ে নিল আদ্র। কাঁপা কাঁপা হাতে গালে হাত রাখলো তুলি। খোঁচা খোঁচা দাঁড়িতে হাত বোলাতে লাগলো। হুট করে কেঁদে উঠলো শব্দ করে। অসম্ভব যন্ত্রণা অনুভব করলো আদ্র। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুলি? আপনি কি আমায় ভালোবাসেন আদ্র? সন্দেহ আছে? একদমই না। কথাটা বলে আদ্র কপালে কপাল ঠেকালো তুলি। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো আদ্র চোখের পাতায়। নিজের কম্পনরত ঠোঁট নিয়ে ঠেকালো আদ্র কপালে। কপাল শীতল শীতল স্রোত বয়ে গেল আদ্র শির দ্বারা বরাবর। লজ্জা ছাপ ফুটে উঠল তুলির চেহারায়। সরে আসতে নিলে কোমর চেপে ধরে আরো কাছে টেনে নিল আদ্র। নিজের ওষ্ঠদয়ে চেপে ধরল তুলির ওষ্ঠে। হৃদয়ের কম্পন প্রখর হতে লাগলো তুলির। এমন অনুভূতি জীবনে আজ প্রথম। তুলি দু চোখ বুজে নিল অবলীলায়। মিনিট 5 পর ছেড়ে দিল আদ্র। ছাড়া পেয়ে তুলি মুখ লোকালো আদ্রের বুকে। নিমিষেই তুলির কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান হয়তো এটা। আদ্র হৃৎপিণ্ডের স্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে। কান পেতে মনোযোগ দিয়ে শুনতে লাগলো তুলি। হয়তো পরিমাপও করতে পারছে। ভালোবাসা মানুষেরটাকে কাছে থাকলে বুঝি এমনই হয়। আজ সকালেই কত কষ্ট পাচ্ছিল তুলি, আর এখন এই রাতের আধারে প্রিয়তমের বুকে মাথা রেখে স্পন্দন পরিমাপ করছে। রিমি, অন্তু, পায়েল, সাগর বসে বসে কথা বলছে। অন্তু চারিদিকে চোখ বুলালো। মোলায়েম স্বরে জিজ্ঞেস করলো, আমরির ও নিবিড়কে দেখছি না যে? হবে হয়তো রুমে। ওদের ছাড়াও কিন্তু আরো দুজন গায়েব, দুষ্ট কণ্ঠে বলল পায়েল। ওদের তো গায়েব হবারই কথা ভাই। এখন এখানে আসাটাই কিন্তু ওদের জন্য বহু কাঠখড় পুড়িয়ে কিন্তু এই সুযোগটা তৈরি করেছে আদ্র। এবার একটু সব ঠিক হোক। একদম ঠিক বলছি সাগর, কিন্তু এখনো যে সবটাই বাকি। পাশ থেকে বলে উঠল রিমি। আদ্রর মতো বিচক্ষণ মানুষ থাকতে কিসের চিন্তা ভাই? সোজা পথে না হলে বাঁকা পথটা অবলম্বন করবে। আদ্রর কাঁধে মাথা রেখে বসে আছে তুলি। দুজনে আকাশের তারা দেখছে। দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রাতের বেলা বাইরে বসে আকাশ দেখার তৃপ্তি একদমই অন্যরকম। নীরবতা ভেঙে তুলি প্রশ্ন করলো, আপনি আমায় কবে থেকে ভালোবাসেন? বাইশ বছরের সেই যুবক বয়স থেকে। সোজা হয়ে বসলো তুলি। অবাক নয়নে চাইল আদ্রর দিকে। আদ্র তাকে 5 বছর ধরে ভালোবাসে। তাহলে কোথায় ছিল এতদিন? কেন যে আদ্রকে কোনোদিন দেখেনি? 5 বছরের ভালোবাসা, অথচ এত দূরত্ব ছিল বছরের পর বছর। বিস্মিত তুলিকে এক হাত দিয়ে বাহুতে জড়িয়ে নিল আদ্র। প্রশান্তির নিঃশ্বাস ফেলে তুলির মাথায় চুমু খেলো। 22 বছর বয়সে যখন নানু বাড়িতে যায় তখন প্রথম দেখি তোমায়। সচরাচর নানুর বাড়িতে যাওয়া হতো না আমার। কাউকে চিনতামও না ভালোভাবে। একটা টপ সো স্কার্ট পরে পুকুর পাড়ে খেলছিলে তুমি। ছোট্ট সেই তুলিটাকে দেখে অদ্ভুত মায়া জাগে আমার মনে। সারাদিন তোমাকে দেখেছি, তোমার কার্যকলাপ খেয়াল করেছি। নিজেও জানতাম না কেন এমনটা করেছি আমি। পরের দিন সকালে তোমার পুকুরে পড়ে যাওয়ার কথা শুনে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি। তোমাকে পাড়ে তুলে অজানা কারণে কেঁদে দিয়েছিলাম। অবাক হয়েছিল সবাই, প্রচণ্ড অবাক। ছোট থেকে তীব্র ব্যথা পেল ও আমার চোখে পানি থেকে চড়তে দেখেনি কেউ। সত্যি বলতে আমি নিজেও চমকে গিয়েছিলাম। এত বড় হয়ে ছোট্ট পিচ্ছি একটা মেয়ের জন্য কেঁদে দিলাম। জানি না কেন তোমার জ্ঞান হারানোর ফ্যাকাশে মুখটা দেখে বুকে চাপা যন্ত্রণা অনুভব করছিলাম। ঢাকায় ব্যাক করার পর সারাক্ষণ তোমার কথা মনে পড়তো। ছুটে যেতে ইচ্ছে করতো তোমার কাছে। খেতে গেলেও মনে হতো খাবারটা হয়তো তোমার জন্য বিষ, হয়তো আমার জন্য বিষ। পড়াতেও মন বসতে পারছিলাম না, অথচ সামনে ছিল এক্সাম। আমার মনে হলো আবেগে গা ভাসিয়ে দিচ্ছি আমি। এটা আবেগ ব্যতীত কিছুই না, কারণ
কারণ এত ছোট্ট মেয়ের প্রতি কেন আমার ভালোবাসা অনুভূতি জাগবে? এটা ভালোবাসা না, আমার বয়সের দোষ। সব ঝেড়ে ফেলে পড়াশোনায় মনোযোগ দিলাম। বলতে গেলে মনের সাথে কঠোর যুদ্ধে নেমেছিলাম আমি। চাপা দিয়েছে জাগ্রত অনুভূতি। পাক্কা 3 বছর পর আম্মুর সাথে আবারও যাওয়া হলো নানু বাড়িতে। যেতাম না, কিন্তু নানা ভাইয়ের অসুস্থতার খবর শুনে বসে থাকতে পারলাম না। সেখানে গিয়ে দেখা মিলল আবারও সে মেয়েটার। মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম মেয়েটার দিকে। পুরনো অনুভূতি জেগে উঠল নিমেষে। মেয়েটা আগের মতো পিচ্ছি ছিল না, অনেকটা বড় হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আমার অনুভূতিগুলো এক নতুন নাম পেয়েছিল, পরিণত হয়েছিল ভালোবাসায়। নতুন বললে ভুল হবে না, তা তো বছরখানেক আগেই হৃৎপিণ্ডের সৃষ্টি হয়েছিল, যাকে চাপা দিয়ে রেখেছিলাম আমি। নিয়তি যে আমায় আবার টেনে আনবে, আমার হৃদয়ের গহীনে দমিয়ে রাখা ভালোবাসা জাগিয়ে তুলবে, কখনো ভাবিনি। আগের চেয়েও বেশি পাগল পাগল লাগছিল নিজেকে। বারবার নিজের মনে প্রশ্ন উদয় হতে লাগলো, কেন এত মেয়েদের ভালোবাসার প্রস্তাব পেয়েও আমার হৃদয়ে নিজের চেয়েও 10 বছরের ছোট্ট মেয়ের জন্য ভালোবাসা সঞ্চার হলো। মেয়েটার সামনে আমি কখনো ধরা দিইনি, আড়ালে ভালোবেসে গিয়েছিলাম। সময় দিয়েছি তুলি নামক মেয়েটাকে আর একটু বড় হওয়ার। কথাগুলো বলে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়লো আদ্র। তুলি ফটফট বসলো, এত ভালোবাসেন অথচ আমার বিয়েটা আহান ভাইয়ের সাথে হতে দিচ্ছিলেন? আলতাহীন আদ্র তুলির মুখের দিকে তাকালো, নিজের মোবাইলটা বের করে কল লাগালো কারো নাম্বারে। চোখ ছোট ছোট করে চেয়ে রইল তুলি। অপর পাশ থেকে ভেসে এলো চেনা কণ্ঠস্বর। প্রচন্ড অবাক হলো তুলি। আদ্রর ঠোঁটে কোণে মৃদু হাসি। কেমন আছিস আহান? আলহামদুলিল্লাহ ভাই, তোমরা কেমন আছো? আর তুলিটা ঠিক আছে তো? একদম ঠিক আছে। তুলি আমার ফোন ধরে না, ভীষণ কষ্ট হয়। খালামণি মারা যাওয়ার পর তোমার কথা মোতাবেক যতটুকু পেরেছি আগলে রেখেছি। নিজের ছোট্ট বোনের চেয়েও বেশি স্নেহ দিয়েছি। ওকে সবটা খুলে বললেও বলতে পারছি না, যতদিন না অবধি তুমি তোমার মনের কথা ওর নিকট প্রকাশ করো। আমি পারতাম আগেই বিয়েটা ভেঙে দিতে, কিন্তু ওর কাছে মিথ্যা বলা তো একটা কারণ। আগে আমাকে বললে মামা কখনো মানতেন না। যেভাবে হোক বিয়েটা করিয়েছি, দম নিতেন। তাই তো বিয়ের দিন মুখ্য চালটা চালতে হলো। বাকরুদ্ধ হয়ে গেলে তুলি। তাহলে সব আদ্রর প্ল্যান মোতাবেক হয়েছে। আদ্র হাতটা শক্ত করে ধরলো তুলি। চোখ বুঝালো আদ্র। তুলি নখ দিয়ে বেঁধেছে হাতে, তবুও যেন ব্যথায় বদলে পরম শান্তি অনুভব করছে আদ্র। ধীরে কণ্ঠে তুলি শব্দ করে উঠলো, আহান ভাই। তুলি তুই ভাইয়ের সাথে পাশে আসিস? তুলি ফোন ধরছিলি না কেন বোন? তোমাকে অসংখ্য ধন্যবাদ আহান ভাইয়া। সেদিন বিয়েটা না ভাঙলে আমি হয়তো মানুষটাকে কখনো ভালোবাসতে পারতাম না। অনেক ধন্যবাদ তোমাকে। চোখে জলে টইটুম্বর হয়ে উঠলো তুলির। কণ্ঠটাও ভেজা। আহান হালকা হেসে জবাব দিল, আর সবে আদ্র ভাইয়ের কৃতিত্ব তুলি। উনি তোকে খুব ভালোবাসে, তোকে পাওয়ার জন্য কখনো ব্যাকুল হয়নি, জোর করে কেড়ে নিতেও চায়নি। ধীরে ধীরে আগলে রেখেছে দিনের পর দিন। তো ঢাকা যাওয়ার পেছনেও আদ্র ভাইয়ের হাত। মামা তো সমাপ্ত করতে দিল না আদ্র। মা গম্ভীর স্বরে বলে উঠলো, আহান এখন রাখছি। সচেতন হয়ে কথা বলা উচিত ভাই, কাল ফোন দিব আমি। ভালো থাকিস। কলটা কেটে দিয়ে তুলির দিকে তাকাতে চোখ পড়লো তুলির অশ্রুসিক্ত নয়নে। আলতো করে চোখের পানি মুছে দিল আদ্র। ঘুমাবে না? আমার ভয় হচ্ছে আদ্র। কেন? কেউ কেড়ে নিবে না তো আমার ভালোবাসাগুলো? কারো পক্ষেই সম্ভব না। আদ্রর ভালোবাসা তুলারই প্রাপ্য। তুলা ডাকটা শুনে টলটলে চোখ নিয়ে পিক করে হেসে দিল তুলি। তুলিকে হাসতে দেখে আদ্রর ঠোঁটেও ভেসে এলো একরাশ প্রশান্ত হাসি। নিশ্চুপ হয়ে তুলি জড়িয়ে রইল আদ্রর বুকে। এক সময় ঘুমিয়ে গেল। তুলির কোনো রেসপন্স না পেয়ে কোলে তুলে নিল আদ্র। নিজের রুমে এনে শুয়ে দিল তুলিকে। ফ্রেশ হয়ে নিজে শুয়ে পড়ল সোফায়। অজানা আশঙ্কায় ঘুম ধরা দিচ্ছে না আদ্রর চোখে। পাশ ফিরে তুলির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ঘুমন্ত তুলিকে কেন হরণকারীর মনে হচ্ছে আদ্রর কাছে। এই যে নিজের ঘুমন্ত তুলি একটা চেহারা হরণ করে নিচ্ছে আদ্র হৃৎপিণ্ডে। দৃষ্টি স্থির করে রাখতে মাঝরাতের দিকে 2 চোখ লেগে এলো আদ্র। আচমকা নিজের উপর কারো ভর অনুভব করতে হকচকিয়ে উঠল। সদ্য লেগে আসা চোখ দুটো টেনে খুললো বহু কষ্টে। জিম ধরে আছে মাথাটা। চোখ ভাসমান হলো তুলি প্যাকাশে মুখটা। কি সুন্দর করে মেয়েটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। একটু নড়ে উঠলো আদ্র। 2 হাত তুলির পিঠে রেখে বলল, এখানে কি করছো তুলি? বিছানায় যাও। উফ, কেন? ঘুম ঘুম সরে তুলি জবাব দিল, আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাবো আদ্র। গলা শুকিয়ে গেল আদ্র। অসাড় হয়ে পড়লো হাত পা। শুকনো কণ্ঠে বলল, এটা অন্যায় তুলি, প্লিজ খাটে গিয়ে ঘুমাও। আপনার বুকে ঘুমানো অন্যায়? ঠিক আছে, আমি কখনো আপনার বুকে আসবো না। শূন্য থাকুক আপনার বাহু। স্তব্ধতা ঘিরে ধরল আদ্রকে। রক্তের ন্যায় টকটকে লাল হয়ে উঠল 2 চোখ। তুলিকে নিমিষে মিশিয়ে নিল নিজের বাহুতে। চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, ফার্দার এমন কথা বলবে না তুলি।
মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার বুকে থাকবে। আমি বেঁচে থাকা পর্যন্ত এ বুক কখনো শূন্য হতে দেব না। যদি কখনো তুমি বিহীন বুকটা শূন্য হয়ে যায়, তবে নিঃশ্বাসটুকু হয়তো তোমার সঙ্গে ছেড়ে দিব। হতম্বম্ব হয়ে মাথা তুলে আদ্রর মুখে বরাবর মুখ তুলে চাইল তুলি। চোখে তার পানি চিকচিক করছে, হৃদয়ে ব্যথা অনুভব হচ্ছে। আদ্রবিহীন যে এখনো তুলে নিজেও বিলীন হয়ে যাবে। শত চেষ্টার পরও চোখের জল বাধা মানেনি, টুকটুক করে জোরে পড়তে লাগলো। আদ্র ভালোবাসা গালে মাদকতায় ভরপুর দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁট প্রসারিত করলো আদ্র। এই বিচি মেয়ে, কান্না বন্ধ করো। মনের গহীনে তোমার কান্না রকুল রক্তের মতো ঝরে পড়ে। রক্তটা বর্ণ হয়ে উঠেছে আমার হৃৎপিণ্ডটা। নাক টেনে কান্না থামানোর চেষ্টায় তুলি না পেরে আদ্রর বুকে নাক বসে চোখের পানি মুছল। কলিজা কেঁপে উঠলো আদ্র। যে ছেলেটা একটু জাস্ট দেখলেই পুরো বাড়ি মাথায় তুলতো, কাপড় ব্যাপারে সব সচেতন থাকতো, একটুখানি দাগ লাগলে মেজাজ চড়া হয়ে যেত, সেই সুন্দর স্টাইলের ব্যাপারে সচেতন ছেলেটার বুকে হাঁটুর বয়সে একটা মেয়ে অবলীলে চোখের পানি নাকের পানি মুছতে ব্যস্ত। আদ্র নিজেও ভীষণ অবাক। আজ কেন তার শরীরে গিন লাগছে না, কেন অসম্ভব রকমের ভালো লাগার সৃষ্টি হচ্ছে, কেন ক্ষণে ক্ষণে কেঁপে উঠতে কলিজা। ভালোবাসে কি এতই জোর, মানুষকে কেমন বেহায়া করে তোলে, বরফের মতো জমে যাওয়া মনটা গলিয়ে তরলে রূপান্তরিত করে দেয়, কঠিন হৃদয়ও কাঁপিয়ে তোলে। আর ভাবতে পারছে না আদ্র এই মেয়েটাকে হারালে নিঃশেষ হয়ে যাবে সে। বুকের মাঝে লুকিয়ে রাখা ছাড়া আর হয়তো কোনো উপায় দেখতে পাচ্ছে না এই মুহূর্তে। প্রিয়সী নিজ বাহুতে নিজের জন্য আবদ্ধ করে নিতে সামনে যে ভাঙতে হবে দেয়াল। তুলে নাক ডেকে কাঁদতে কাঁদতে আদ্রর বুকটা বাসিয়ে দিয়েছে। আদ্র অসাধ্য ভঙ্গিতে বলে উঠল, অল্প বয়সী মেয়েদের এ বড় সমস্যা, কিছু না হতে পড়ে যাওয়া যায় কান্নার রোল। আবেগে টুইটুম্পুর থাকে যার মনে, কান্না ছাড়া দীর্ঘক্ষণ। আর তুলা কাঁদতে কাঁদতে আজ বোঝে আমার বুকে নদী বানানো বাকি নাকি সাগর। তীক্ষ্ণ চোখে তুলি সাথে সাথে বেশি এলো আদ্র কণ্ঠ। এভাবে দৃষ্টিপাত করবে না তুলা, হৃদয়ে লাগে খুব। শেষমেশ একজন হার্ট সার্জন হয়ে নিজেই না হার্ট অ্যাটাকে অক্কা পেয়ে যায়। আদ্রর মুখে এক কথা বেশ শক্ত করে চেপে ধরলো তুলি। কারণ আমি স্মৃত কণ্ঠ বলে উঠল, আপনি বড্ড বেশি বকছেন আদ্র। আর এমনটা বলবেন না প্লিজ। আপনি হিনা যে আমি হারিয়ে যাব। আমার কোমল হৃদয়ে আপনি কেন ভালোবাসা জাগালেন? দূরেই যাবে যখন যাবেন, কোথাও যেতে হবে না। আমি শাড়ি পরে আসলে আপনাকে বেঁধে রাখবো আর স্বস্তির নিঃশ্বাস ফেলবো। আপনার ভালোবাসা সিক্ত হয়ে থাকবো চিরদিন, চিরকাল। প্রতিটা মুহূর্তে লোকে দেখে যেন বলতে পারি, ইস কত ভালোবাসা, গভীর প্রণয় আছে, এটা বড্ড বউ পাগল। মুহূর্তে আদ্রের চোখ মুখে ফুটে উঠল উজ্জ্বলতা। তুলিকে মুগ্ধ হাসি উপহার দিয়ে বলল, তাই নাকি? একদম। আদ্র চেহারা দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে বলল, আপনি হাসলে এত সুন্দর লাগে কেন আদ্র? ছেলেদের হাসি এত মুগ্ধ হয়, আপনি হাসলে আমার বুকে বা পাশটা দুঃখ করে ওঠে, হৃৎপিণ্ডের অসহ্য পীড়ন হয়। আপনি তো হার্টের ডাক্তার, যন্ত্রণার উপশম না হয় আপনিই হবেন। ভয়ঙ্কর পোলো হতে লাগলো আদ্রের ভিতর। তুলির ভালোবাসাময় মিষ্টি মিষ্টি কথা ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে তাকে। ঝাপটে ধরে তুলিকে চেপে ধরলো নিজের বাহুতে, মাথায় হাত বুলাতে বুলাতে উচ্ছ্বসিত করলো, ঘুমাও তুলি, সকালে উঠতে হবে তো। বসন্তের দুপুরে পাপড়ি মেরে থাকা শিমুলের রক্তিম আবার মন রাঙায় তো বটে, ঘুম ভাঙায় শৌখিন হৃদয়ের। শিমুল বনের রক্ত সৌন্দর্য দেখা মেলা বছরের একটি মাস, এবং তা হলো বসন্ত। বসন্ত এলে শিমুল গাছে ফুলে ফুলে ভরে ওঠে। শিমুল বাগান জাদুকাটা নদীর তীরে অবস্থিত, যা 1 বিঘার বেশি জায়গায় জুড়ে বিস্তৃত। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল বাগান, সব মিলেমিশে করে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। এই যেন কল্পনার রঙে সাজানো এক শিমুল প্রান্তর। প্রাকৃতিক চোখ ধাঁধানো এক সৌন্দর্য দেখে লাল শাড়ি পরিহিতা তুলিও যেন মিশে যাচ্ছে প্রকৃতির রক্তিম আবার চেয়ে থাকা সৌন্দর্যের মাঝে। মিনিট 10 সবাই শিমুল বাগানে এসেছে, সাথে এসেছে একজন গাইড। তখন থেকে তুলি চারপাশে তাকাতে ব্যস্ত ভঙ্গিতে। এত সুন্দর কেন জায়গায়? কখন থেকে তুলির মন শুধু একটাই প্রশ্ন করে যাচ্ছে। শাড়ি পরিহিতা বাকি 3 রমণীয় ঘুরে দেখছে, সাথে হাতে টান পড়তে সম্মিত ফিরে এলো তুলে। আদ্রের হাতে বন্দি একটি হাত। শিমুল গাছগুলো চোখ সরিয়ে আদ্রের উপর স্থাপন করলো তুলি। নিজের চোখ ট্যাপ ট্যাপ করে চেয়ে রইল আদ্র। মনে মনে বলে উঠলো, প্রকৃতি তো এমনভাবে টানে না আদ্র, যেমন করে আপনার প্রতি টান অনুভব করি আমি। আপনি তো মোহময়, আপনাকে দেখলে মনে শীতলতা অনুভব হয়। লাল রাঙা শিমুলের চেয়ে লাল রাঙা আদ্রের মনোমুগ্ধকর। তুলির দিকে অপলক নয়নে চেয়ে আছে আদ্র। তুলিকে শাড়িতে লাল টুকটুকে বউ মনে হচ্ছে তার, শুধু গোমটাটাই বাকি। তুলিকে টেনে নিজের দিকে ফিরালো সে, শাড়ির আঁচলটা টেনে গোমটা দিয়ে দিল মাথায়। ভীষণ অবাক হলো তুলি, পাশাপাশি লজ্জায় রাঙা হয়ে উঠলো, চোখ মুখেও ফুটে উঠলো লজ্জার ছাপ। আদ্রের সাথে আরেকটু ঘেঁষে দাঁড়ালো, ফিসফিস করে বলল, আপনি লাল পাঞ্জাবি কেন পড়েছেন আদ্র? তুলি ফিসফিস করে বলা বাক্যটা শুনে কিছুটা ঝুঁকলো আদ্র। মেয়েটার কণ্ঠস্বরটা আজকাল পাগল করে দিচ্ছে তাকে। আস্তে করে
জবাব দিল তুলার সাথে একটু ম্যাচিং করে পরার চেষ্টা। লাল শাড়ি লাল পাঞ্জাবি আনতে হলো আপনার? আপনি কি জানেন আপনি আমায় বিবাহিত করেছেন, অভিভূত করেছেন, একরাশ মুগ্ধতা ছড়িয়ে নিচ্ছেন, নিজের মাঝে হারাতে বাধ্য করেছেন? জানতাম না, তবে এখন জানতে পারলাম আমার মাঝে হারানোই তোমার মঙ্গল। খুঁজে নিয়ে হৃদয় কুঠোরে লুকিয়ে রাখবো যত্ন করে। আর কিছু না বলে তুলি আদ্রর এক হাতে বাহু জড়িয়ে হাঁটতে লাগলো। সবাই আলাদা আলাদা করে ঘুরে দেখছে। আমরিনও নিবিড় হাঁটছে পাশাপাশি। শাড়িতে আমরিনকে 21 বছরের যুবতী লাগছে নিবিড়ের কাছে। নিবিড় নীরবতা ভেঙে আমরিন বলল, নিবিড় ভাই, আমি কাকে ভালোবাসি আপনি কি জানতে ইচ্ছুক না? আবারও সেই কথা। মেয়েটার বড্ড বেশি সাহস। রাগে চোয়াল শক্ত করে এলো নিবিড়ের। আমরিনকে ঠাটিয়ে একটা চড় মারতে পারলে হয়তো এই মুহূর্তে বেশ স্বস্তি পেত সে। হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে চলে যেতে নিলে হাতটা ধরে বাধা প্রদান করলো আমরিন। চমকে গেল নিবিড়। ফিরে তাকাতে চোখ পড়লো চশমার দিকে লুকিয়ে থাকা আমরিনের মোহময় দৃষ্টি কণ্ঠে আমরিন বলে উঠল, যদি বলি আপনাকে ভালোবাসি। বিলম্ব না করে আমরিনকে টেনে নিচের কাছে নিয়ে এলো নিবিড়। আমরিনের কপালে আসা অবাধ্য চুল কানের পেছনে গুছিয়ে হালকা হেসে বলল, তবে আমাকেই ভালোবাসতে হবে চিরকাল? আলতো হেসে আমরিন সায় জানিয়ে বলল, রাজি আছি। আদ্র তুলিকে পাশাপাশি হাঁটতে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল রিমি। পাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর, জেলাস ফিল হয় না? রিমি আনমনে উত্তর দিল, না, আমার কাছে ভালোবাসা মানে ত্যাগ। ত্যাগের মাধ্যমে যে এত সুখ আছে, এমন দৃশ্যটা না দেখলে কখনো উপলব্ধি করতে পারতাম না। ভালোবাসলে কি পেতে হবে? থাকুক না আমার একতরফা ভালোবাসা, আমার মন মাজারে, সুখী হোক ওরা দুজন। চিরকুমারী থাকবি? প্রশ্নটা কর্ণগোচর হতেই হুঁশ এলো রিমির। পাশ ফিরিয়ে তাকাতে পড়লো সাগরের হাস্যোজ্জ্বল চেহারাটা। ছেলেটা কীভাবে বুঝে গেল তার চাহনি, তার মনের কথা? মুখে হাসি বজায় রেখে বলল, না, চিরকুমারী থাকবো না। আমিও একটা সংসার চাই। একটা মানুষকে বলতে চাই, ডাক্তার আদ্র আহানাকে আমি কতটা ভালোবাসতাম, কতটা বাসি। আমার অর্ধাঙ্গিনী হবি? সাগরের সোজা সাপটা প্রশ্ন। থমকালো রিমি। একটু হেসে বলল, তোর মতো ইস্ত্রে পাকার কাছে বিয়ে বসতে আমার বয়েই গেছে। প্রেম তো কম করিস নাই। তা তোর গার্লফ্রেন্ডগুলোর কি বিয়ে হয়ে গেছে? সেই বিরহে বুঝে আমাকে প্রস্তাব দেওয়া। প্রেম কম করি আর বেশি করি, আজকাল হঠাৎ করে ভালোবাসার উদয় হয়েছে তোর প্রতি। আজকাল বললে ভুল হবে, গত 1 বছর ধরে তোর ভালোবাসার গায়ের হচ্ছি আমি। বিয়ে তো বসবি তাই না? অন্য কারো হয়েছে, আমার হলে কি মন্দ হয় রিমি? সাগরের কণ্ঠে আকুলতা দেখে রিমি স্তব্ধ হয়ে গেল। একটু হেসে বলল, ঢাকা ব্যাক করে প্রস্তাব পাঠিয়ে দিস বাসায়। ভয়াবহ এক কাণ্ড ঘটিয়ে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে তুলির কান্নারত চেহারা দেখে অস্থির হয়ে পড়েছে আদ্র। রাগও হচ্ছে প্রচণ্ড। কেন যে মেয়েটাকে এত পাগলামি করছে? রাগের মাথায় ক্রমশ বেড়ে চলেছে আদ্র। তুলির চোখের পানি ছুরির মতো কাছে তার বুকে। নিজেকে শান্ত করে